টাকা চাইতো এবং বলছে দেবরাজদা পাঠিয়েছে, দেবরাজদা পাঠিয়েছে টাকা, বলছে তোমার তাহলে ছেলেকে পাওয়া যাবে না। আমি শাস্তি হোক, জুতোর ভেতরে অমুকের ভেতরে এভাবে টাকা হাতে ধরে দিতাম ভর চটে। তোলাবাজি, হুমকি থেকে প্রতারণা, তার বিরুদ্ধে রয়েছে পাহাড় প্রমাণ অভিযোগ। বুধবার এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন অদিতি মুন্সির স্বামী, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তার বিরুদ্ধে ইসিআইআর করে তদন্তে নেমেছে ইডিও। পুলিশের স্ক্যানারে রয়েছেন অদিতি মুন্সিও। তাকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই জায়গা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। অটো চালক থেকে প্রমোটার, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, অভিযোগ তার তোলাবাজি থেকে নিস্তার ছিল না কারো। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর এখন ফুটে বেরোচ্ছে এলাকাবাসীর সেই ক্ষোভ। সেই টাকার অঙ্ক দিয়েছিল 40 লাখ টাকা, রাস্তা 2.5 বছর বন্ধ ছিল। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এলাকায় অভিযোগের পাহাড়। প্রমোটারকে মারধর, তোলাবাজি, হুমকি, জোর জবরদস্তি জমি কেনা বেচা, জেল মুক্তির জন্য টাকার দাবি, অটো স্ট্যান্ডে ছুরি ঘোরানো, কি নেই সেই তালিকায়? অভিযোগ এভাবেই হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই দেবরাজ চক্রবর্তী। একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েন অদিতি মুন্সির স্বামী, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যখন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন, যখন তাদের আবেদন রিজেক্ট হলো, তারপর থেকেই কিন্তু দেবরাজ চক্রবর্তী অ্যাবসকন্ড হয়ে যান, পালিয়ে যান এবং নিজের ফোন তিনি বন্ধ করে রেখেছিলেন। পুলিশের স্ক্যানারে রয়েছেন দেবরাজ চক্রবর্তীর স্ত্রী, রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও। স্বামীর গ্রেফতারি দিনেই দীর্ঘক্ষণ পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। শুধু পুলিশ নয়, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা 9/6 এফআইআরগুলিকে সামনে রেখে তার বিরুদ্ধে ইসিআইআর করে তদন্তে নেমেছে ইডিও। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলার সময় দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে দিন ছোড়া হয়। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রকেটের গতিতে দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক উত্থান। খুব অল্প সময় তিনি হয়ে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। অভিযোগ সেই প্রভাবকে কাজে লাগিয়েই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ নয়, কিন্তু নিজের ফায়দা বুঝে সময়ে সময়ে দল বদলে বদলে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে দেবরাজ চক্রবর্তী হয়ে উঠেছিলেন প্রভাবশালী। অভিযোগ সেই প্রভাবকে কাজে লাগিয়েই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আমি যেটা অভিযোগ করেছিলাম, 7,000 টাকা স্যালারি, একটা এমএলএ অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদবাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিং এর কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। 2011 সালে প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন দেবরাজ চক্রবর্তী। ভোটে টিকিট না পাওয়া নিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে দেবরাজ যোগ দেন কংগ্রেসে। 2015 সালের পুরো ভোটে দেবরাজকে প্রার্থী করে কংগ্রেস। বিধাননগর পুরসভার কংগ্রেস কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি, কিন্তু কংগ্রেস প্রতীকে জিতে 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে দেন দেবরাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। সেই থেকে তৃণমূলে তিনি অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। 2022-এর পুরো ভোটে তৃণমূলের টিকিটে জিতে ফের কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পুরসভার মেয়র পারিষদও করা হয় তাঁকে। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি ছিলেন তিনি। শোনা যায় উত্তর 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত ছিলেন দেবরাজ। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। 2020 সালে অদিতি মুন্সির সঙ্গে বিয়ে হয় দেবরাজ চক্রবর্তীর। 21-এর বিধানসভা ভোটে রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের প্রার্থী হন দেবরাজের স্ত্রী অদিতি। অভিযোগ বিধায়ক অদিতি মুন্সি হলেও বকলমে পুরোটাই চালাতেন তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী।
কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না, আমি কেন খামোখায় নিয়ে মন্তব্য করব। এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। 2023 সালের 30শে নভেম্বর তাঁর দুটি ঠিকানায় সিবিআই তল্লাশি চালায়। 2024 সালের 25শে জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদও করে। এবার রাজ্যে পালা বদলের পর তাঁকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। সুকান্ত মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজি, সিন্ডিকেট রাজসহ গুচ্ছ অভিযোগে এবার গারদে ঠাঁই হল তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর। বুধবার রাতে ঝাড়খণ্ডের রিসর্ট থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। দেবরাজ চক্রবর্তীকে কোর্টে পেশের সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। ছোড়া হয় ডিম। পুলিশ সূত্রে খবর, 18 জুলাই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগকারী প্রমোটারের গোপন জবানবন্দিও নেওয়া হবে। একটা পুরসভার প্রাক্তন কাউন্সিলর, অভিযোগ তার সম্পত্তি হাজার হাজার কোটি টাকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, বাগুইয়াটি এলাকায় কার্যত তোলাবাজির রাজত্ব কায়েম করেছিলেন তিনি। জুতোর ভেতরে অমুকের ভেতরে এভাবে টাকা হাতে ধরে দিতাম ভর চটে। টাকা চাইতো এবং বলছে দেবরাজদা পাঠিয়েছে, দেবরাজদা পাঠিয়েছে টাকা। বলছে তোমার তাহলে ছেলেকে পাওয়া যাবে না, আমি শাস্তিও। বুধবার রাতে দেবরাজ চক্রবর্তীকে রাজ্য পুলিশের এসটিএফ পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারিও হয় রীতিমতো ফিল্মি কায়দায়। হাইকোর্টে আগাম জামিন না পেয়েই গা ঢাকা দিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের নজর এড়াতে বারবার পাল্টাচ্ছিলেন আস্তানা, এমনকি পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যেও। পুলিশ সূত্রে খবর, কলকাতা ছেড়ে প্রথমে কালিম্পংয়ে নিজের রিসর্টে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী। এরপর বারবার ডেরা বদলাতে থাকেন তিনি। কালিম্পং থেকে চলে যান ডুয়ার্সে, সেখানে কয়েকটা দিন কাটিয়ে আস্তানা গাড়েন ঝাড়খণ্ডের মুড়িতে বন্ধুর রিসর্টে। পুলিশ সূত্রে দাবি, টাওয়ার লোকেশন এড়াতে নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন দেবরাজ চক্রবর্তী। যদিও তাকে ধরিয়ে দেয় বন্ধুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, সেটা ট্র্যাক করেই মেলে বাগুইয়াটির দাপুটে তৃণমূল নেতার হদিশ। বুধবার সন্ধে নাটকীয়ভাবে সেই রিসর্টে পৌঁছে দরজায় নক করেন এসটিএফ এর অফিসাররা। দরজা খুলতেই গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। ডাকাত ধরা পড়েছে, যে ডাকাত এতকাল লোকজনকে জ্বালিয়ে মারলো সে ডাকাত ধরা পড়েছে। বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার পর বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদকে তোলা হয় বারাসাত আদালতে। সেখানে দেবরাজ চক্রবর্তীকে আনতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। আদালত চত্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এই মুহূর্তে দেবরাজের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি শুরু হয়ে গেছে। ডিম বৃষ্টি হয় যখন দেবরাজ চক্রবর্তীকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়। একেবারে পুলিশের পক্ষ থেকে গাড়ি লকআপের সামনে নিয়ে আসা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ, শান্তনু ছবিটা দেখাচ্ছে যে আদালত চত্বরে কোর্ট লকআপে নিয়ে আসার সময় ডিম বৃষ্টি শুরু হয়। ডিম অবশ্যই ছোড়া হয়েছে, অনেক লোকের অর্থ খেয়েছে, এবার ওকে একটু ডিম খাওয়ানোর দরকার ছিল। ধৃত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, আর্থিকভাবে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রাতিষ্ঠানিক অপরাধের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। আজকে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসি পেয়ার ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে, তো এখন তদন্ত চলছে। বুধবার তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত। পুলিশ সূত্রে খবর, 18 জুলাই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মূল অভিযোগকারী প্রমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে। অভিযোগটা আমার কাস্টমার বন্ধ করে দেওয়ার পরে কাজটা বন্ধ রাখুন, 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ টাকা নিয়েছে, ওনার বাড়িতে গিয়ে দিয়েছে। দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারের পর বুধবার রাতেই বাজি পটকা ফাটিয়ে চলে সেলিব্রেশন। বৃহস্পতিবার সকালে ব্যান্ড পার্টি নিয়ে পথে নামেন এলাকার বিজেপি কর্মীদের একাংশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। স্বামী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের দিনেই তাঁর বাড়িতে পৌঁছে যান বাগুইয়াটি থানার মহিলা পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সহ একাধিক বিষয় জানতে চাওয়া হয় অদিতি মুন্সির কাছে। পুলিশ সূত্রে খবর, কোনোটারই সদুত্তর দিতে পারেননি তিনি।
সেই জায়গায় এখানে 45,000 টাকা 40,000 টাকা নেওয়া হতো। সব কাটাতে দেবরাজের হাত ছিল। জালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর স্বামী, স্ক্যানারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্ত্রী, তোলাবাজি, প্রতারণা, হুমকি সহ একাধিক অভিযোগে বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। আর স্বামীর গ্রেপ্তারির দিনেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দেবরাজের স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বাড়িতে গিয়ে তার কাছে একাধিক বিষয় জানতে চান বাগুইয়াতি থানার মহিলা পুলিশ অফিসাররা। সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির কাছে জানতে চাওয়া হয় দেবরাজ চক্রবর্তীর নামে অভিযোগের পাহাড়ের বিষয় কি কিছুই জানতেন না তিনি। বাড়ি ছেড়ে স্বামী কোথায় গা ঢাকা দিয়েছিলেন তা কি তার অজানা ছিল? 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 5 বছর রাজারহাট গোপালপুরের বিধায়িকা ছিলেন অদিতি মুন্সি। গ্রেফতারের আগে পর্যন্ত দেবরাজ কোথায় ছিলেন, কোথায় তিনি পালিয়ে গিয়েছিলেন, এই বিষয়েও তাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশ সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে তিনি কোনো প্রশ্নেরই উত্তর সন্তোষজনক দেননি। পুলিশ সূত্রে দাবি, তারা বুঝতে চাইছেন স্বামী দুর্নীতি চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন অদিতি মুন্সিও। তাকে সামনে রেখেই কি দেবরাজ দুর্নীতি সাম্রাজ্য তৈরি করেছিলেন? যাদের বিরুদ্ধে এরকম হেনিয়াস ক্রাইমের অভিযোগ আছে, যাদের তোলা তুলেছিল, যারা বিভিন্ন সময় মানুষের উপরে অত্যাচার করেছে, তারা গ্রেপ্তার হবেন যদি তারা আইনকে এড়াতে চান। তার থেকে ভালো যে তারা যদি সময় মতন হাজিরা দিতেন কিংবা আদালতে আত্মসমর্পণ করতেন, তাহলে এই অসুবিধেগুলো তাদের হয়তো পোয়াতে হতো না। কেউ দেখা করতে চাইছেন না, পালিয়ে বেড়াচ্ছেন, কাউকে নাকি 100টা মোবাইল ফোনের কানেকশনকে ট্র্যাক করে পুরুলিয়া থেকে ধরতে হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেবার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দেবরাজ এমনি ঠান্ডা ছেলে, ওর স্ত্রী খুব ভালো কীর্তন গান, কুঞ্জ সাজিয়ে রাখা টাকা গান। যে অভিযোগগুলো আসছে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি, সেটা আমরা কি করে ডিফেন্ড করবো? আমি জানি নাকি তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক আছে? সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে শুধু অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করে আদালত। তবে সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় 1 কোটি টাকা, আর গাড়ি কিনেছেন 60 থেকে 70 লাখের। এটা কিভাবে সম্ভব? এবার স্বামীর গ্রেপ্তারের পর পুলিশের নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। চলে আসছি পরের খবরে। 2024 সালে অভয়ার ভিসেরার নমুনা তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নির্দেশে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বিকৃত করেছিলেন 3 জন অফিসার। রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী বলে পরিচয় দিয়ে অভয়ার পরিবারকে পাঠানো একটি চিঠিতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে, যে চিঠি নিয়ে আদালতেও জমা দিয়েছে নিহত চিকিৎসকের পরিবার। চিঠিতে লেখা আছে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দল তারা এই ব্যাপারটায় তার নির্দেশ ছিল যে ট্যাম্পারিং করতে হবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন করে খোলা হয়েছে আরজিকর ফাইল। এই প্রেক্ষাপটেই চাঞ্চল্যকর দাবি করল আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার। বৃহস্পতিবার আদালতে একটি চিঠি পেশ করেন তারা, যেখানে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি লিখেছেন, অভয়ার ভিসেরার নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ও সিবিআইয়ের কাছে পাঠানোর আগে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নির্দেশে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তা বিকৃত করেন 3 জন অফিসার। 2024 সালে আরজিকর কাণ্ড যখন ঘটে, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পরিকল্পিতভাবে আগে থেকেই এগুলো ব্যবস্থা করা ছিল সমস্ত কিছু। তারাই ট্যাম্পারিংটা মূল অভিযুক্ত। আমরা চাইবো যে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, তাদেরও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। এই ব্যাপারটা সিবিআইকে দেখার জন্যই আদালতে জমা দেওয়া হয়েছে। সিবিআইকে বলা হোক যেন অর্ডার দেন যে ঠিকঠাক মতো দেখে। বৃহস্পতিবার কোর্টে পেশ করা এই চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল জমানায় শয়ে নিহত সিপিএম বা বিজেপি কর্মীর ক্ষেত্রে ভিসেরার নমুনা বিকৃত করা হয়েছে। ভিসেরার নমুনার সঙ্গে বাইরে থেকে কিছু মেশানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে। প্রথম থেকেই বলেছি এটা নতুন নয়, এটা সেই তখনকারই ঘটনা। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল, এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। বিচারক বলে দিয়েছিলেন, বিচারপতিরা, যে ডিনার থেকে শুরু করে ক্রিমিয়েশন পর্যন্ত আবার নতুন করে তদন্ত করে দেখা হোক। সেই দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তারা একেবারে ভোগাস। সেটা আমি বলছি না, বলেছেন বিচারপতিরাই, যে এই রিপোর্টে কিচ্ছু নেই।
বৃহস্পতিবার শিয়ালদা আদালতে এসিজেএম এর এজলাসে চিঠিটি জমা দেয় আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবার। সবকিছু নিয়ে তদন্ত হবে, যারা অন্যায় করেছেন এ ভয়ানক অভিযোগ এ যদি প্রমাণিত হয়, তিনি যেই হন না কেন, তার যাই ক্ষমতা থাক না কেন, তাকে জেলেতে পৌঁছতে হবে। সত্যের জন্য যে কোনো বিষয়ে নতুন কিছু এলেই সেটা তদন্তে নিশ্চয়ই কাজে লাগানো উচিত, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যেটা রাজনৈতিক বিরাট ইঙ্গিতবাহী এবং প্রভাবপুষ্ট, সেই রকম কোনো চিঠি, মানে সেই চিঠি যিনি লিখছেন তার উদ্দেশ্য, তার বিশ্বাসযোগ্যতা বা তিনি কিসের ভিত্তিতে লিখছেন, তিনি কি টিমটায় ছিলেন, তিনি আদৌ টিমটায় ছিলেন কি না, তার কাছে কি প্রমাণ আছে, নাকি তিনি হঠাৎ বাজার গরম করে দিতে এগুলো লিখে দিলেন, একটা স্পর্শকাতর ইস্যু, আবেগের জায়গা, সেগুলো খতিয়ে দেখা উচিত। আরজিকর ফাইলস খুলে ইতিমধ্যেই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবার এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতেও কি তদন্ত হবে, তাতে কি কোনো নতুন তথ্য সামনে আসবে, সেটাই দেখার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।